প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চর্যাপদ। চর্যাপদ নিয়ে আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, সেখানে চর্যাপদের সাম্যক রূপে আমরা আলোচনা করেছি। আজকের এই আলোচনায় থাকবে চর্যাপদের সাহিত্য মূল্য, অর্থাৎ চর্যাপদ একটি বিশেষ ধর্মীয় গ্রন্থ হলেও কেন তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়ে আমাদের আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। আসলে একটি সাহিত্য যখন ধর্মকেন্দ্রিক হয়ে থাকে, আমরা জানি যে বৌদ্ধ ও সহজিয়াগণের চিন্তাভাবনা এবং তাদের বৌদ্ধ দর্শন এবং তাদের আচরণীয় এবং অনাচরণীয় পদসমূহ নিয়েই কিন্তু চর্যাপদ। তার একটি বিশেষ ধর্মের একটি বিশেষ গ্রন্থ, তাকে কেন বাংলা সাহিত্যের ইতিহাসে নেওয়া হবে এটি নিয়ে কিন্তু একটি বিতর্ক আছে, একটি প্রশ্ন আছে। স্বাভাবিকভাবে চর্যাপদ একটি বিশেষ ধর্মীয় গ্রন্থ হলেও এতে কিন্তু এর সাহিত্য মূল্য অত্যন্ত উল্লেখযোগ্যভাবে প্রকাশিত হয়। কীভাবে চর্যাপদের সাহিত্য মূল্য প্রকাশিত হয়েছে তার আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব, তার যেমন রূপগত দিক থেকে এবং বিষয়গত দিক থেকে, এবং প্রত্যেকটি পয়েন্ট করে করে তার পুঙ্খানুপুঙ্খ আজকের এই আলোচনায় থাকবে। আশা করি ছাত্রছাত্রীদের তা ভালো লাগবে। চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করো। উত্তর আমরা এভাবে করতে পারি: বৌদ্ধ সহজিয়াগণের আচরণীয় এবং অনাচরণীয় ধর্মকথা নিয়ে রচিত হয়েছে তাদের ধর্মতত্ত্ব চর্যাপদ। আসলে বৌদ্ধদের যে ধর্ম পরবর্তীকালে বিভিন্নভাবে বিভক্ত হয়েছিল, সেই ভাগগুলির মধ্যে একটি অন্যতম ভাগ হল সহজিয়া। মূলত বৌদ্ধ ধর্মের যে আচার আচরণ এবং মোক্ষ লাভের পথ অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হাত থেকে রক্ষা করার জন্য এবং পরম্পরায় তাদের এই চিন্তা ভাবনাকে প্রসারিত করার জন্য 24 জন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তাদের ধর্মীয় আচার আচরণের কথা প্রকাশ করেছিলেন তাদের ধর্মতত্ত্ব চর্যাপদে। প্রশ্ন এখানেই এসে যায়, একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের ধর্মতত্ত্ব চর্যাপদ, তাহলে সেই ধর্মতত্ত্বে কিভাবে আমরা সাহিত্য রস পেতে পারি, কিভাবে তার সাহিত্য মূল্য নিরূপণ হতে পারে? এই প্রসঙ্গই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং যদি পাওয়া যায় চর্যাপদে সাহিত্য মূল্য, এবং সেটা কিভাবে আমরা পেতে পারি। দশম থেকে দ্বাদশ শতাব্দীর লগ্নে যখন সবেমাত্র অপভ্রংশের জঠর থেকে প্রাচীন বাংলা জন্মগ্রহণ করে, আমি এখানে প্রশ্নটাকে একটু অন্যভাবে যদি আলোচনা করি, মূলত বাংলা ভাষার জন্ম হয়েছিল অষ্টম শতাব্দীর সমকালীন সময়, এবং তার পরবর্তী সময়ে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী, এই যে সময়টা যেটাকে আমরা প্রাচীন যুগ বলেছি, অর্থাৎ অষ্টম শতাব্দীর সমকালীন যে সৃষ্টি হলো বাংলা ভাষা অপভ্রংশ অবহট্টের জঠর থেকে, সেই বাংলা তার পথ চলা শুরু হলো। ঠিক সেই সময়ে বাংলা ভাষায় বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তাদের চর্যাপদের ধর্মতত্ত্বকে প্রকাশ করেন। তখনকার সেই বাংলায় 24 জন বৌদ্ধ সিদ্ধাচার্য তাদের সাধন মার্গের কথা হেঁয়ালি ভাষায় রচনা করেছেন। অর্থাৎ তাদের কথাটা কিন্তু একেবারে সরাসরি তাদের যে শিষ্য পরম্পরা তাদের এসে প্রকাশ করেনি, অর্থাৎ কতকটা হেঁয়ালি ভাষায় প্রকাশ করেছেন। তার কিছুটা বোঝা যাবে, কিছুটা বোঝা যাবে না। আমি আগেই বলেছিলাম, মূলত অন্যান্য ধর্ম সম্প্রদায়ের হাত থেকে তাদের নিজের ধর্মকে রক্ষা করার জন্য তারা এই পথ অনুসরণ করেছিলেন। তার এই কথা উচ্চাঙ্গের মধ্যে
মধ্যে তার এর মধ্যে যে উচ্চাঙ্গের কবিত্ব আশা করা বৃথা। অর্থাৎ যেখানে ধর্মীয় সাধন তত্ত্বের কথা বলা হচ্ছে সেখানে উচ্চাঙ্গের কবিত্ব আমরা চাইতে পারি না। তবে সিদ্ধাচার্যগণদের নির্মিত শিল্পকৌশল এবং স্বতঃস্ফূর্ত রসাবেদন সহজেই কালো মেঘে বিদ্যুৎ চমকের মতো সাহিত্য দ্যুতির প্রকাশ করে। আমি যদি মনে করি ধর্মতত্ত্ব সেই জায়গা বিদ্যুৎ চমকের মতো, অর্থাৎ একটা কালো মেঘে যেমন বিদ্যুৎ চমকিত হলে সারা আকাশ আলোময় হয়ে যায়, ঠিক বৌদ্ধ সিদ্ধাচার্যগণদের চর্যাপদ তাদের ধর্মতত্ত্বে এমন সাহিত্য নির্মিতি, এমন বাঙ্কৌশল তাতে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আমরা সাহিত্য প্রকাশ দ্যুতি লাভ করি, ঠিক কেমন কালো মেঘে বিদ্যুৎ চমকের মতো। পৃথিবীর প্রতিটি ভাষায় ধর্ম ও দেবালয়ের আশ্রয়েই সাহিত্য কোরকের প্রথম পরিস্ফুটন ঘটেছে। আমরা পৃথিবীর যে কোনো ভাষা যদি লক্ষ্য করি তাহলে ধর্ম এবং দেবালয়কে কেন্দ্র করেই তাদের সাহিত্য প্রকাশ ঘটেছে। ঠিক সেই রকম বাংলা ভাষায় সাহিত্য দ্যুতির প্রকাশ তেমনি কিন্তু চর্যাপদ্যের মাধ্যমে হয়েছে, বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ মঠকে আশ্রয় করেই। ধর্ম মানুষকে পরকালের ভাবলোকের দিকে নিয়ে যায়, আর সাহিত্য মানুষকে জীবন রসের আশ্বাস দেয় বা আস্বাদ দেয়, আর তার অবলম্বন হয় ইহলোক সমাজের কথা। আর ধর্মের সার কথা বৈরাগ্য, সাহিত্য আনে আসক্তি, জীবনের মধুরতা। তাহলে এটা কিন্তু পরস্পর বিপরীত ধর্মী কথা। ধর্ম ইহলোক নয় পরলোকের কথা বলে, সাহিত্য ইহলোকের কথা বলে, সাহিত্য জীবন অনুরাগের কথা বলে, আর ধর্ম বৈরাগ্যের কথা বলে। অবশ্য এক্ষেত্রে আমরা দেখব সাহিত্য এবং ধর্মতত্ত্ব পরস্পর বিপরীত ভাবনা, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই বিপরীত ভাবনাটিকেই চর্যা পদকর্তাগণ তাদের যে রচনা নির্মিতি কৌশল, হিয়ালিপূর্ণ ভাষা, একটি রূপক সংকেত প্রতীক চিত্রকল্পে যা গড়ে তুলেছেন, সেখানে কিন্তু ধর্মতত্ত্বের পাশাপাশি সাহিত্য মূল্য অত্যন্ত গভীরভাবে প্রকাশিত হয়। তাই চর্যাপদের সাধন তত্ত্ব জ্ঞানরূপী নিম্বফলের ভোক্তা হতে পারে ধর্ম জিজ্ঞাসু অরসজ্ঞ কাক, কিন্তু আনন্দরূপ প্রেমাম্র মুকুলের আস্বাদক কাব্যরসজ্ঞ কোকিল সহৃদয় হৃদয় সংবাদী পাঠক। অর্থাৎ চর্যাপদকে দু ধরনের লোক, এক ধরনের ধর্মতত্ত্ব ভাবনার লোক তারা অসরসজ্ঞ কোকিলের মতো নিম্ন ফলের ভোক্তা হতে পারে, আর যারা সাহিত্য পিপাসু সাহিত্য রসিক তারা কিন্তু প্রেমাম্র মুকুলের মতো কোকিলের মতো সে আস্বাদন করে। কারা তারা? সহৃদয় হৃদয় সংবাদী পাঠক। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1000 বছরের পুরাণ বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা, বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা প্রকাশকালে তার মুখ্য বন্ধে তিনি লিখেছিলেন, এই সকল উঁচু অঙ্গের অর্থ কথার ভিতরে একটা অন্য কথাও আছে, সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার নয়। যাহারা সাধন ভজন করেন তাহারাই যেন সে কথা বুঝবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। আমরা সাহিত্যের কথা বলিতে আসিয়াছি, সাহিত্যের কথাই কহিব। অর্থাৎ প্রকাশক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী একটা কথা স্পষ্টভাবে বলেছেন, এই সমস্ত উঁচু অঙ্গের ধর্মকথার মধ্যে তার একটা বিষয়ের গভীরতা আছে, ধর্মীয় তত্ত্ব দর্শন অবশ্যই আছে। যারা সাধন ভজন করেন তারাই সেই ধর্মের কথা বলবেন। আমরা সাহিত্য পাঠক, আমরা সাহিত্যের কথা শুনবো, সাহিত্যের কথা ভাববো, যে কারণেই কিনা সাহিত্য মূল্যের কারণেই কিনা চর্যাপদকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। চর্যাপদের সাহিত্য রচয়িতাদের
অজ্ঞাত সারে হয়তো সঞ্চারিত হয়েছে তার সাহিত্য ধর্ম। মুখ্য যে কথা আমরা আলোচনা করছিলাম, চর্যাপদের রচয়িতারা অর্থাৎ সিদ্ধাচার্যগণ, তাদের মুখ্য উদ্দেশ্য ছিল কিন্তু তাদের তত্ত্ব, দর্শন এবং ধর্মীয় কথাকে প্রকাশ করার জন্য। কিন্তু তাদের অজ্ঞাতসারে চর্যাপদে কিন্তু সাহিত্য ধর্ম সঞ্চারিত হয়েছে। যাই হোক, কাব্যের কাব্যত্ব নির্ভর করে সৌন্দর্য ব্যঞ্জনা ও রসসৃষ্টির মধ্যে। সিদ্ধাচার্যদের আধ্যাত্ম অনুভূতির সমান্তরালে এই দুই উপকরণ কোনো কোনো ক্ষেত্রে হীরক দ্যুতিময় আভা প্রকাশ করেছে। অর্থাৎ আধ্যাত্ম যে অনুভূতি, ধর্মীয় দর্শন, তার ঠিক সমান্তরালে কি সৌন্দর্য ব্যঞ্জনা এবং রসসৃষ্টি, এই দুই উপকরণ হীরক দ্যুতিময় আভা প্রকাশ করেছে, যা কিনা সাহিত্য দ্যুতিকে চর্যাপদে যথেষ্ট উন্নত রূপ লাভ করেছে। চর্যাগীতিতে সাহিত্য মূল্য পরিস্ফুট হয়েছে দুটি দিক থেকে। আমরা আলোচনায় এই দুটি দিকেই আলোচনা করব। এক, বিষয়গত দিক থেকে। বিষয়গত দিক থেকে কাব্যের লক্ষণ নির্দেশ করতে গিয়ে বামন মন্তব্য করেছেন, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, অর্থাৎ কাব্য বোঝা যায় কি দিয়ে? তার অলঙ্কার প্রয়োগের মধ্য দিয়ে। একটা কাব্যে কত সুন্দরভাবে এবং কিভাবে অলঙ্কার প্রয়োগ করা হয়েছে তার উপর তার কাব্যত্ব নির্ভর করে। আবার আনন্দবর্ধন বলেছেন, ধ্বনিরাত্মা কাব্যস্য, অর্থাৎ একটা বিশেষ বোধ, বিশেষ ভাবনার গভীরতা কিভাবে প্রকাশ পায় তার উপর নির্ভর করে তার কাব্যত্ব। এই দুইয়ের পরিচয় চর্যাপদে অত্যন্ত সুন্দরভাবে আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ কি কি লক্ষ্য করতে পারি? একদিকে অলঙ্কার, একদিকে ধ্বনি, এই দুটি কিন্তু চর্যাপদে খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। আমরা যদি এগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা করি, তাহলে আমরা প্রথম রূপক প্রতীক কিভাবে এখানে এসেছে আলোচনা করতে পারি। সিদ্ধাচার্যগণ তথ্যগুলিকে কাব্যরস সমন্বিত করতে চেয়েছেন শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের গোপনীয়তা রক্ষা করতে, আর কিছু না। কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল ধর্মীয় যে তাদের ভাবনা তাকে একটু গোপন রাখার জন্য, কিংবা অন্য কোনো কারণে তারা চিত্রকল্প প্রতীকের সাহায্য নিয়েছেন। সেই সমস্ত রূপক প্রতীক তাদের দুরূহ তত্ত্বকে যেমন সহজ করেছে, তেমনি তার কাব্য রূপময় প্রকাশ ঘটেছে। মূল কথা অন্য ধর্মের অনুশাসন থেকে কিংবা অন্য কোনো কারণে, অন্য কোনো ধর্মীয় কারণে তারা কি করেছেন? চিত্রকল্প প্রতীককে সাহায্য নিয়েছেন। রূপক প্রতীক, অর্থাৎ রূপক প্রতীককে যখনই নেওয়া হয়েছে তখনই সেটা কিন্তু একটা গূঢ়, একটা দুরূহ তত্ত্বে পরিণত হয়েছে। যেটা কি হয়েছে, তাদের যে গভীর গূঢ় ধর্মীয় তত্ত্ব এবং দর্শনকে প্রকাশ করেছে, স্বাভাবিকভাবে তা কিন্তু কাব্য রূপময় প্রকাশ লাভ ঘটেছে। অর্থাৎ রূপক প্রতীকের মধ্যে দিয়ে যে আলো আঁধারের খেলা, যে গভীর গূঢ়তা প্রকাশ পায়, তাতে ধর্ম এবং সাহিত্য দুই উজ্জীবিত হয়ে উঠেছে। প্রত্যক্ষ জীবন রস, ধর্মীয় সঙ্গীত হওয়ার কারণে এখানে প্রত্যক্ষ জীবন রস সরাসরি দুর্লভ, কিন্তু প্রতীক চিত্রকল্পের ব্যবহার এবং রচনা ভঙ্গিমায় লেখকেরা বাস্তব জীবন থেকে চিত্রকল্পগুলি গ্রহণ করেছেন। সেখানে বাস্তব মানুষের কান্না হাসির দোল দোলানোর পৌষ ফাগুনের জীবনচিত্র ফুটে উঠেছে। পাঠককে জীবনের কঠোর বাস্তব ভূমিতে খোঁচা মেরে জাগিয়ে দেয় এবং তার রসাবেদন সাহিত্য মূল্যকে প্রগাঢ়ভাবে উজ্জীবিত করে। বিষয়টা আসলে ধর্মীয় সঙ্গীত হলেও এর যে চিত্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে একেবারে আমাদের দৈনন্দিন জীবন, প্রাত্যহিক জীবন থেকে সেই চিত্রকল্পগুলিকে তুলে আনা হয়েছে এবং সেই চিত্রকল্পগুলির মধ্যে মানুষের দুঃখ, বেদনা, আশা, আকাঙ্ক্ষা, প্রণয় সমস্ত কথা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে।
এই যে জীবনচিত্র যাদের তোলা হয়েছে, অন্তজ শ্রেণীর মানুষ, তাদের জীবন পেয়ালা আনন্দ রসে নয় বরং দুঃখের রসে পূর্ণ ছিল। তাদের জীবনের বেদনাময় ইতিহাস, ইতিকথা, তাদের জীবনের নানা আঙ্গিক গঠন, এটা কিন্তু রূপক, প্রতীক এবং চিত্রকল্পের মধ্যে ফুটে উঠেছে, যার ফলে তৎকালীন জীবনের বাস্তব ভূমি প্রকাশিত হয়েছে। ফলে চর্যাপদের মধ্যে প্রত্যক্ষ জীবন রস পাওয়া যায়, যা কিনা একটি সাহিত্য মূল্যকে আরো গভীরতর করে তোলে। জীবনের টুকরো ছবি। চর্যাপদের অধিকাংশ পদে ছড়িয়ে রয়েছে জীবনের টুকরো ছবি। 6 নম্বর পদে চর্যায় আমরা দেখেছি হরিণ শিকারের এক আরণ্যক পরিবেশ বিবৃত। যখন বেরিয়ে হাঁক পড়ে, মাংস লোলুপ উন্মত্ত শিকারীর দল হরিণকে তাড়িয়ে নিয়ে যায়, আপনা মাংসে হরিণ না বৈরী হয়, তখন দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে আশ্রয় খুঁজে পেতে চায় সেই হরিণ, কিন্তু সে দিগ্বিদিক জ্ঞান শূন্য, কি করবে সে খুঁজে পায় না। জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে হরিণ এসে নিজেই পথ দেখিয়ে দেয়। হরিণ আগত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে বন থেকে ভ্রান্ত হয়। জীবনের সংকটময় মুহূর্তে বাঁচবার উপায় পদকর্তা যতই ধর্মীয় আঙ্গিকে নিয়ে আসুক না কেন, কখনোই তা সাহিত্য মূল্যকে অস্বীকার করা যায় না। 20 নম্বর পদে ক্ষমন ভাতারি নারীর গর্ভযন্ত্রণা ও মনোবেদনা। 50 নম্বর পদে সবর সবরীদের মদমত্ত উল্লাস প্রভৃতি জীবনের টুকরো ছবি যেন ফুটিয়ে তুলেছেন এখানে। অর্থাৎ বিভিন্ন পদের জীবনের টুকরো টুকরো ছবি, জীবনের দুঃখ, সংকট, আনন্দ, প্রণয় ইত্যাদি, সেই জীবনের টুকরো ছবি যখন প্রকাশ হয় চর্যাপদে, স্বাভাবিকভাবেই চর্যাপদের সাহিত্য মূল্য বিবৃত হয় এবং তার ভাবনা আরও সুন্দরভাবে প্রকাশ পায়। প্রেম চিত্র বা প্রণয় চিত্র। সাহিত্যের একটি উপজীব্য বিষয় হলো প্রেম। দেশকাল নিরপেক্ষ প্রাপ্ত বয়স্ক নরনারী দেহ বাসনার এক মানসিক অবস্থা প্রেম চর্যাপদে স্থান করে নিয়েছে। উঁচা উঁচা পাবত তহি বসাই সবরি বালি, মরঙ্গে পিছহ পরাহীন সবরি বিবত গুঞ্জর মালি। এই পদটা চর্যাপদ, এই পদে চর্যাকার কি করেছেন, এক মনোরম প্রাকৃতিক পরিবেশের অনুপম এক প্রণয় চিত্র তুলে ধরেছেন। উঁচু উঁচু পাহাড়, সেখানে শবরী বালি বাস করে, সেই শবরী গুঞ্জ ফুলের মালা ইত্যাদি পরে সুন্দরী সেজেছে। তার যে যুবক তাকে চিনতে পারেনি, ভাবছে পর কোন স্ত্রী, এবং সেই কারণে সে তার পিছু নিয়েছে। নীল আকাশ, সবুজ বন, সুন্দরী সবরী নারী এবং তার পিছু ধাওয়া করছে এক সবর যুবক, যে কিনা তার স্ত্রী, সে বুঝতে পারেনি। অর্থাৎ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা একটা প্রণয় চিত্রের উন্মত্ত প্রেমবিলাসের কথা আমরা এই পদে পাই। অর্থাৎ এই সমস্ত কিছুর মধ্য দিয়ে চর্যার প্রণয় চিত্রকে আরও আমরা স্পষ্ট হয়ে উঠতে দেখি। বিভিন্ন পদে শিল্পরসাত্মক ভাবনা আছে। বিশেষ করে কায়া সাধনায় নারী পুরুষের দেহ মিলনের কথা বারবার এসেছে এখানে। সিদ্ধাচার্য যোগিনী ছাড়া এক মুহূর্ত প্রাণ ধারণে অক্ষম। তার আকাঙ্ক্ষা প্রেমিকার মুখচুম্বন করে কমল রস পান করবেন। 10 নম্বর পদে প্রেমিকাকে সরাসরি প্রেম নিবেদনের কথা আছে। এই সমস্ত প্রেমের চিত্র চর্যাপদে উপজীব্য বৈচিত্র্য সৃষ্টি করেছে। কান্না হাসির পালা। মধুরতম সঙ্গীত উচ্চারিত হয় যন্ত্রণার মহিমাময় উপলব্ধি থেকে। দুঃখ, দুর্দশা, অভাব, অনটন ছিল তাদের নিত্যসঙ্গী। অর্থাৎ চর্যাকারগণ যে সমস্ত মানুষদের জীবনচিত্র তাদের চর্যাপদে তুলে এনেছেন, তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদ দ্বারা শোষিত শাসিত সমাজের অন্তজ শ্রেণীর মানুষ তাদের জীবনের প্রতিটি পল, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, এগুলোই ছিল তাদের নিত্যসঙ্গে
তাদের জীবনের কষ্টকর অনুভূতির মহিমাময় যন্ত্রণা। দুঃখ দুর্দশার জীবনচিত্র নিঃসন্দেহে চর্যাপদের সাহিত্য মূল্যকে উজ্জীবিত করে। শুধু তাই নয়, নগরের বাইরে বহু দূরে নির্বাসিত অন্তজ শ্রেণীর মানুষ তাদের দ্বারা সামাজিকভাবে অপমানিত হলেও ন্যাড়া ব্রাহ্মণ রাতের অন্ধকারে তাদের নারীদের ভোগ করতে চায়। মিস্টিসিজম। চর্যাপদকে অনেকেই মিস্টিক কবিতা বলে মনে করেন। এখানে অপরোক্ষ অনুভবের প্রয়োগ এবং অপরোক্ষ অনুভূতির চর্চার কবিতার মধ্যে পাওয়া যায়। তাহলে অপরোক্ষ অনুভব এবং অপরোক্ষ অনুভূতির চর্চা, এই দুটোই কিন্তু চর্যাপদের মধ্যে পাওয়া যায়। এছাড়া অনির্দিষ্ট লোকের দিকে যাত্রা তার পরম কাম্য। টালত ঘর মোর নাহি পরিবেশে, হাঁড়িত ভাত নাহি নিতে আবেশে। এই পদের মধ্যে একটা দুঃখ দুর্দশাময় জীবন যন্ত্রণার চিত্র আছে। এমন তেমনি এই পদটির মধ্যে দুঃখ দুর্দশাময় জীবন চিত্রে অভাব অনটনের ঊর্ধ্বে আমাদের যে আধ্যাত্মিক বোধ, অর্থাৎ জীবনের কঠিন সংকটময় পরিস্থিতি এবং আরো সংকটময় পরিবেশ, তার উপরে আমরা সবকিছু দূর করে মোক্ষ লাভের পথ পেতে পারি, এই জীবনের সমস্ত কিছু দুঃখ জ্বালাকে দূর করে, সেই কথাই একটা মিস্টিক ভাবনায় প্রকাশিত হয়েছে এখানে। প্রিয়জনের সঙ্গে মিলনের আনন্দ, তন্ময়তার রহস্যময় অনির্বচনীয়তা সবকিছুই চর্যাপদের গানে পাওয়া যায়। গীতি কবিতার লক্ষণ যদি আমরা বলি, চর্যাপদে নরনারীদের ব্যক্তিগত আশা নিরাশা, দুঃখ ও আনন্দের প্রকাশ দেখতে পাওয়া যায়। অর্থাৎ ইন্টেন্স যে ভাবনা, ব্যক্তিগত তন্ময়তা, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা রেস, যেটা কিনা আধুনিক গীতি কবিতার লক্ষণ, এই পদগুলোর মধ্যে সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। একজন চর্যাকার, একজন ব্যক্তি তার ব্যক্তি ভাবনার কথাও অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রকাশ করে। অর্থাৎ আধুনিক গীতি কবিতার লক্ষণ কিন্তু এখানে আমরা পাই। গল্পরস ও হাস্যরস। চর্যার কিছু পদে গল্প ও হাস্যরস পরিপূর্ণতার প্রকাশ পাওয়া যায়। এসব দিক থেকে বিচার করলে চর্যাপদের সাহিত্য মূল্যকে কোনো অংশে অস্বীকার করা যায় না। সমাজচিত্র। চর্যাপদে সামাজিক জীবনের ছবি স্পষ্ট। যে বধূ দিনের বেলায় কাকের ভয়ে ভীত, সে আবার রাত্রিতে গৃহের লোকে নিদ্রা গেলে পরপুরুষের সঙ্গে মিলিত হতে যায়। যাই হোক, চর্যাপদে উদ্দেশ্যকে ছাপিয়ে জীবনের মর্মমূলে পৌঁছে গেছে চর্যাকারদের এই গান। রীতিগত দিক থেকে চর্যার কবিরা কবিত্ব শক্তির পরিচয় দিয়েছেন। কি কি দিক থেকে দিয়েছেন সেগুলো যদি আলোচনা করি, প্রথমত সান্ধ্য ভাষার প্রয়োগ। এটা সন্ধ্যা ভাষা কেউ কেউ বলেন, কেউ কেউ সান্ধ্য ভাষা বলেন, কেউ কেউ হিয়ালিপূর্ণ ভাষা বলেন। যাই হোক, সেই নিয়ে যদি আমরা আলোচনা করি, আধ্যাত্মিক তত্ত্ব সান্ধ্য ভাষায় প্রয়োগ করতে গিয়ে কবিরা এক হেঁয়ালিপূর্ণ ভাবে রহস্যময়তার সৃষ্টি করেছেন। তাতে সাহিত্য রস আপনা আপনি ফুটে উঠেছে। আধ্যাত্মিকতাকে সান্ধ্য ভাষায় প্রকাশ করতে গিয়ে যে কল্পনা শক্তি প্রয়োগ করেছেন, তাতে উপমা, উৎপ্রেক্ষা, অলঙ্কারের সুন্দর প্রয়োগ করা হয়েছে। অবশ্য সৌন্দর্য রক্ষার জন্য চর্যাপদের কবিরা অলঙ্কার চর্চা করেননি, বরং বিরোধী ব্রাহ্মণ সম্প্রদায়ের হাত থেকে সেগুলিকে রক্ষা করার জন্য হেঁয়ালি প্রহেলিকাময় শব্দ ব্যবহার করেছেন। তাতে প্রতীকনিষ্ঠ অলঙ্কার এর সুন্দর ব্যবহার হয়েছে। অর্থাৎ সান্ধ্য ভাষা যেটা আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট অঞ্চলের ভাষা, কিন্তু
আমরা সেই সান্ধ্য ভাষাকে এই কথা বলতে পারি যেটা কয়েকটা কথা বোঝা যায়, কয়েকটা কথা বোঝা যায় না, অর্থাৎ কতক বোঝা যায় কতক বোঝা যায় না, অর্থাৎ হেঁয়ালি পূর্ণ আলো আঁধারির ভাষা। যাই হোক, এই ভাষার মধ্যে আমরা দেখেছি প্রয়োগ বৈশিষ্ট্যের জন্য তাতে সাহিত্যরস আপনা আপনিই ফুটে উঠেছে, এবং সেখানে যে উৎপ্রেক্ষা অলঙ্কার উপমার ব্যবহার, চর্যাপদের কবিরা সরাসরি অলঙ্কার চর্চা না করলেও এই সান্ধ্য ভাষা প্রয়োগের মধ্য দিয়ে, প্রহেলিকাময় শব্দ ব্যবহারের মধ্য দিয়ে একটি প্রতীকনিষ্ঠ অলঙ্কারের একটা সুন্দর ব্যবহার আমরা এখানে লক্ষ্য করি। ছন্দ। বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ বিভিন্ন ছন্দে লেখা হয়েছে। আড়িল্লা, ত্রিপদী, পদাকুলক প্রভৃতি। তারাপদ ভট্টাচার্য মনে করেন মুক্তক সৃষ্টির গৌরব রবীন্দ্রনাথের নয়, চর্যার কবিদেরই প্রাপ্য। ডক্টর নীলরতন সেন প্রমুখ মাত্রাবৃত্তের কথা বলেছেন। যাই হোক, এখানে 26 পদাকুলক, 4 4 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4 এই ছন্দ পাওয়া যায়, যেমন রুখের তেন্তুলে কুম্ভীরা খায়। আবার 24 মাত্রা দোহা, 10 13 যুক্ত 11 বা 30 মাত্রা চোকা ইত্যাদি ছন্দ কিন্তু আমরা এখানে দেখতে পাই। প্রতীক এবং চিত্রকল্প। চর্যাপদের কবিগণ বিভিন্ন প্রতীক ও সুন্দর চিত্রকল্পে কবি প্রতিভার সাক্ষ্য রেখেছেন। যাই হোক, আমরা উপসংহারে এভাবে বলতে পারি, জীবন রসে পূর্ণ রচনা চর্যাপদকে গৌড়বঙ্গের অর্থাৎ গৌড় বাংলার প্রথম ভাষা কাব্য বলা যেতে পারে। আসলে চর্যাপদ ধর্মতত্ত্বের বিষয় হলেও এগুলো জীবন থেকে বিচ্ছিন্ন নয়। জীবনের কথার পাশাপাশি ছন্দ, অলঙ্কার এবং অজস্র সঙ্গীত, রাগ প্রভৃতি সাজিয়ে চর্যাপদগুলি পাঠকদের নিয়ে চলে বিশুদ্ধ রসের জগতে। সিদ্ধাচার্যগণ ধর্ম কথা বললেও একই সঙ্গে কাব্য কথাকেও অস্বীকার করেননি, যে কারণেই চর্যাপদ নিঃসন্দেহে সাহিত্য পদবাচ্যে উত্তীর্ণ হয় এবং যে কারণেই চর্যাপদকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়। চর্যাপদের সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন দৃষ্টিকোণ আরও গভীরতরভাবে আলোচনা করার অবশ্যই অবকাশ আছে, কিন্তু আমরা আমাদের এই স্বল্প পরিসরে যতটা বিস্তৃতভাবে আলোচনা করা সম্ভব হয় তা আলোচনা করা গেল। যদি ছাত্রছাত্রীদের কোথাও কোনো রকম সমস্যা থাকে চর্যাপদ সম্বন্ধে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এর পরেই আমরা চর্যাপদের সমাজ চিত্র নিয়ে আলোচনা করব। আশা করি সকল ছাত্রছাত্রী আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বিশেষ এই মুহূর্তে পড়াশুনোর দিকটাও আমাদের বজায় রাখতে হবে। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন এবং পড়াশোনার মধ্যে থাকুন।